বিনায়ক রায়ের ছোটখাটো শরীর খারাপ হলে পুলকবাবুই তাকে ওষুধ দিতেন। হ্যাঁ, দি। ওষুধ দেন তো বুঝলাম, আজকাল কাউন্টারে প্রেসক্রিপশন না দেখিয়ে অনেক ওষুধই অনেককে দিয়ে দেওয়া হয়, কিন্তু পুলকবাবু আপনি তো একজন রেজিস্টার্ড ডক্টর। আজকে আমি পাড়ার ওষুধের দোকানে গিয়ে জানতে পারি যে পুলকবাবু একজন রেজিস্টার্ড ডক্টর। বাট ডাক্তার হয়েও উনি হাউস ম্যানেজারের কাজ করছেন কেন? শৈলীদি, আজকে আমি পুলকবাবুর পুরনো বাড়িতে যাই এবং গিয়ে জানতে পারি যে তিনি ডাক্তারি আর করতে পারেননি ডিউ টু গ্লুকোমা। আর সেটার প্রমাণও আছে, সেটার প্রেসক্রিপশনও আছে ওষুধের দোকানে। দাদা তো আই ড্রপ কিনতে যেতেন। একবার স্যারের অ্যান্টিবায়োটিকের জন্য আমি প্রেসক্রিপশন চেয়েছিলাম, তখন উনি ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেন। আমি তো সেটাই ভাইকে বললাম। আমি ছিলাম ডাক্তার, সার্জন, কিন্তু চোখে গ্লোকোমা হওয়ায় দৃষ্টি ক্ষীণ হয়ে আসে। আর তারই মধ্যে একদিন একটা অপারেশন করে বসে পেশেন্ট মারা যায়। এটা অসম্ভব ট্রমার মধ্যে আমি চলে যাই, একটা ক্রনিক ডিপ্রেশন। আসলে ঠাকুর দেবতায় বিশ্বাস করি তো, মা কালীর খাঁড়া ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আর কোনোদিনও ডাক্তারি করব না, না খেতে পেলেও না। এর মধ্যে বাবার ক্যান্সার ধরা পড়ল। 11 মাস ধরে জমে মানুষের টানাটানি, ব্যাংকের সব টাকা শেষ হয়ে গেল, এমনকি বাড়িটাও বেচে দিতে হলো। মাকে নিয়ে পথে এসে দাঁড়ালাম। সিদ্ধেশ্বরবাবু আমার বাবার পুরনো বন্ধু, তার কাছে এলাম একটা কাজের খোঁজে। ডাক্তারি ছাড়া তো আর কিছু জানি না। তিনি ফিল্ম লাইনে একটা কাজ দিলেন বটে, কিন্তু শুটিংয়ের ওই চড়া আলোয় আমার চোখে খুব অসুবিধে হতে শুরু করলো। উনি বললেন যে তুমি যদি এ বাড়ির দেখাশুনো করো তাহলে তোমার জীবনে কোনো অর্থের অভাব হবে না। ওর স্ত্রী কিছুদিন আগেই মারা গেছেন, ছেলেরা ছোট ছোট স্কুলে পড়ে, সেই থেকেই এই বাড়িতে রয়ে গেলেন। সিদ্ধেশ্বরবাবু আমাকে যে পরিমাণে টাকা মাইনে হিসেবে দিতেন তাতে আমার সুখেই চলে যেত। ছোট ছোট ভাই বোনদের পড়াশুনো করানো, মায়ের দেখাশুনো করা, এসব করেও বাড়তি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছিলাম। আচ্ছা বলুন তো, এমন একটা মানুষের সন্তানকে খুন করার কি মোটিভ থাকতে পারে আমার? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ভুল তো অনেকদিন আগেই হয়ে গেছিল পুলকবাবু, আর এই ভুলটা বিনায়ক রায় শুরু করেন। আর ততদিনে সিদ্ধেশ্বরবাবু এই পৃথিবীতে নেই। এসবের অর্থ কি? কি বলতে চাইছেন আপনি? জেঠু, তুই? হ্যাঁ পুলকবাবু, আপনার ভাইপো একটা খুব বড় ট্র্যাজেডির সাক্ষ্য নিয়ে দাঁড়িয়েছেন। তোমরা সবাই পুলক কাকাকে কেন হ্যারাস করছো? উনি দেবতার মতো মানুষ। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখছি ওনাকে। আপনারা প্লিজ কিছু বলুন, ওনাকে এভাবে হেনস্থা হতে হচ্ছে। উনি খুন করতে পারেন না। না মা জননী, ওরা ঠিক কথাই বলেছে। তোমার বৈধব্যের জন্য দায়ী আমি। আর কেউ না। জেঠু, প্রতিশোধ আমি নিয়েছি রে লালটু, আমার কোনো অনুশোচনা নেই। এখন যদি মরতে হয় মরবো। কি হচ্ছে সব পুলক কাকা? বিনায়কের অনেক গুণ ছিল জানো। সিদ্ধেশ্বর বাবু বলতেন যে চাইলেও আমার থেকে বড় ডিরেক্টর হতে পারে, কিন্তু একটা দোষ, একটা চরিত্র কেউ পার পায়নি, কেউ না। আমি বিয়ে থাওয়া করিনি, আমার ভাইয়ের ছেলেমেয়েরাই আমার নিজের ছেলে মেয়ে। লেখা, লালটু, লেখাকে না ভারী মিষ্টি দেখতে হয়েছিল, অনেকটা আমার মায়ের মতন।
তার খুব ইচ্ছে অভিনয় করার। সিদ্ধেশ্বরবাবু মারা গেছেন, তাই আমি বিনায়কবাবুকে বললাম, স্যার এটা আমার ভাইজির লেখার ছবি। আমি বলেছিলাম আপনাকে ওর কথা, ও অভিনয় করতে চায়। স্যার ওকে একদিন নিয়ে আসি? হ্যাঁ, নিয়ে আসুন, আমার কাছে নিয়ে আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বিনায়ককে চিনতাম, তাই সব ভব্যতা জলাঞ্জলি দিয়ে সেদিন গিয়ে বলেছিলাম, স্যার লেখা খুব ছোট মেয়ে, মানে খুব ইনোসেন্ট। এই শহর, এই পৃথিবীরও কিছু জানে না স্যার। আপনার ভাইজি আমার হাঁটুর বয়সী, তো আপনি এসব ভাবছেন কেন? চিন্তা নেই। মা জননী তখন 7 দিনের জন্য বাপের বাড়ি গিয়েছিল। ওর মায়ের শরীর খারাপ ছিল। সেটা তো 2 বছর আগের কথা পুলক কাকা। হ্যাঁ, বিনায়কের তখন হাতে কোনো কাজ নেই, বলল ওর এক বন্ধুকে বলে দেবে। একদিন স্ক্রিপ্ট শুনতে ডাকলো। রেখা সরল বিশ্বাসে এলো। স্যার স্যার লেখা আমার ভাইজি, আপনাকে বলেছিলাম। লেখা, বসো বসো। আর পুলকবাবু, আপনাকে একটু এয়ারপোর্ট যেতে হবে। একটা নতুন ক্যামেরা এসছে, সো এয়ারপোর্টের যে কার্গো ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ওটা নিয়ে আসতে হবে। স্যার আপনি ওর সঙ্গে কথা বলে নিন, তারপরে না হয় আমি ওকে বাড়িতে নামিয়ে। না না না, অত দেরি করা যাবে না, ওদের অনেক গন্ডগোলের ব্যাপার আছে। আপনি বেরিয়ে পড়ুন এখন। কিন্তু আরে চিন্তা করছেন কেন? আপনার ভাইজি আমার জিম্মা রইল, আপনি নিশ্চিন্তে যান। আমি অগত্যা এয়ারপোর্টের দিকে রওনা হই। লেখা, এখানে এসে বসো। এখানে তো ঠিক আছে। শোনো, একটু গল্প করি। ঠিক আছে। তোমায় দেখতে এত মিষ্টি না, তোমায় দেখি আমার একটা পুরনো স্ক্রিপ্টের কথা মনে পড়ে গেছে। তোমায় এত মানাবে না। ওদিকে একটা ঘর আছে, স্ক্রিপ্ট পড়ার ঘর, চলো সেখানে যাই। কেন? এখানে তো ঠিক আছি। কেন, ভয় লাগছে নাকি? দেখো, তোমার নাম লেখা, আর তুমি হবে আমার ওই পুরনো স্ক্রিপ্টটা নতুন করে লেখার ইন্সপিরেশন। কি হবে না আমার ইন্সপিরেশন? যাবে না ওই ঘরে? মানে বিনায়কবাবু, সরি, মানে স্যার। একদম না, ওসব একদম না, শুধু বিনায়ক। গিয়ে দেখি কোনো কার্গো আসেনি। বাড়ি ফিরে এসে দেখি বিনায়ক ওর ঘরে নেই, আর রেখা মেঝেতে বসে আছে, কাঁদছে। লেখা, কি হয়েছে মা? জেঠু, জেঠু। মানসিকভাবে আর ঠিক হয়ে উঠতে পারেনি লেখা। বিনায়ক অবশ্য ওর বাবার নাম করে আমাকে হাতে পায়ে অনেক ধরেছিল, কিন্তু আমার ভেতরটা চলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। আমার মেয়ে, আমার লেখা। তা বলে আইনটা নিজের হাতে তুলে নিলেন পুলকবাবু? কিন্তু এতদিন পরে কেন? এর উত্তর মনে হয় আমি দিতে পারবো শৈলীদি। এই বাড়ির কাজের দাদা সুধাদা আমাকে জানান যে পার্টির 2 দিন আগে পুলকবাবুর বাড়ি থেকে একটা খবর আসে, আর তারপর পুলকবাবু একটু মনমরা হয়ে থাকেন, কাউকে কিছু জানান না। তারপর আমি পুলকবাবুর ঠিকানা জোগাড় করে তার বাড়ি যাই এবং জানতে পারি যে লেখা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছে। পার্টির ঠিক 2 দিন আগেই।
আমার হিসেব মিলে যায়। পুলকবাবু সন্তান হারানোর শোক পান এবং পুলকবাবু জানতেন যে এই সবের পেছনে আসল হাত আসলে বিনায়ক রায়ের। মাথার মধ্যে পুরনো লয়্যালটি ছিল বটে, কিন্তু লেখার মৃত্যু সব এলোমেলো করে দেয়। পুলকবাবু অনেকদিন ধরেই শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা করছিলেন, আর সেই সকালে তিনি ওই সুযোগটা পান। তাই তো পুলকবাবু, দরজার চাবি যে আপনার কাছে থাকবে সেটা স্বাভাবিক, আর এও ধরে নিলাম যে প্রপটা কোথায় সাজাতে হবে সেটা আপনি জানতেন। বাকিটা? হ্যাঁ, আমি 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 ওষুধটা ওকে দিয়েছিলাম। ওই ওষুধটা ঠিক কতটা পরিমাণে দিলে মানুষের হার্ট অ্যাটাক হয় সেটা আমি জানি। আমি সেদিন সকাল 7:30টার সময় আমি ওনার ঘরে যাই। শুটিং থাকলে ওই সময়তেই তিনি উঠতেন। গিয়ে আমি লেখার কথাটা বলি, উনি আমার কাছে একটা মাথা ব্যথার ওষুধ চান। আসতে পারি স্যার? একটা কথা বলার ছিল। আসলে কালকেই বলতাম, কিন্তু পার্টি টাটি ছিল তো আর বলা হয়নি। কি কথা? লেখা সুইসাইড করেছে স্যার। লেখা? কে লেখা? ওই হেয়ার ড্রেসার? না 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 না, ও তো রেখা। লেখাকে? লেখা আমার ভাইজি, আপনি ভুলে গেলেন স্যার। লেখা সুইসাইড করেছে। ও হো হো হো। কেন যে করে এরা এসব সুইসাইড টুইসাইড, মানেই নেই। তবে আপনাকে কিন্তু এখন ছাড়তে পারবো না, আপনি বাড়ি যাবেন না। কারণ গেলে আপনি আটকে যাবেন, পোস্টমর্টম এসব হবে না। আমার একদিনের শুট বাকি, এখন আপনাকে ছাড়তে পারবো না। বাবারে, হ্যাঁ আমারটা কাটেনি। মাথা ব্যথার ওষুধ আছে কিছু? দেখুন না। মাথায় রক্ত চড়ে গেল। আমার ভাই যেটা মারা গেছে, আরো এত অবলীলায় আমায় কথাটা বলে দিল। তখনই ঠিক করে ফেললাম, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। মাথা ধরার ক্যাপসুলের ভেতরে ঢুকিয়ে দিলাম আমার নিজের ওষুধ, আর বিনায়কের সংগ্রহ থেকে বের করে আনলাম ওরই সিনেমার প্রপ সুইসাইড নোটটা। ওর ঘরে গেলাম। ওষুধ স্যার? কি যে করেন না স্যার, আজ শুটিং, স্ক্রিপ্টগুলো গুছিয়ে রাখতে হবে। স্ক্রিপ্টগুলো ওদিকে রাখা আছে, আপনি আপনার কাছে নিয়ে সাজিয়ে নিন। আর যেন কি চন্দ্রিমাকে অবশ্যই জানিয়ে দেবেন যে উইকগুলো যেন শ্যাম্পু করে রাখে। কাজ তো কিছু জানে না। ঠিক আছে। অফিসে দিতে বলেছেন? হ্যাঁ বলেছি স্যার। মাথাটা তো ঘুরছে না। কাল একটু বেশি হয়ে গেছে তো, সেই জন্য সব ঠিক। পাস্ট ইজ পাস্ট, আর বিনায়ক রায় পাস্টকে মনে রাখে না। দেখুন কি কপিটা হচ্ছে কিনা। কেন দিচ্ছে আমাকে? বুঝলাম স্যার, আপনি 10টায় বেরোবেন তো? আর এই বুকটা ভীষণ ব্যথা করছে, হচ্ছিল না তো। এখন কেমন শরীরটা অস্থির অস্থির লাগছে। পুলকবাবু কেন এমন হচ্ছে বলুন না। আমি আপনাকে শেষ করে দিচ্ছি স্যার। আপনার বাবার কথা রাখতে পারলাম না। আসলে কি জানেন স্যার, পাস্ট ইজ অলওয়েজ নট পাস্ট। এই যে দেখুন আমার ভাইজি, আমি কি
ওর কথা কোনোদিনও ভুলতে পারবো? সবাই তো আর আপনার মতো নয় স্যার। পুলক বাবু, ও ওমা ওমা মাথা, পাচ্ছি না। বিদায় বিনায়ক স্যার, পাস্ট ইজ অলওয়েজ নট পাস্ট। কুণাল বাবু, সহেলি দেবী, আমাকে আপনারা অ্যারেস্ট করবেন তো? আমার ফাঁসি হবে তো? সেটা তো আইন ঠিক করবে। পুলক কাকা, আমি কোর্টে যাব, আমি সাক্ষী দেব। তোমার ফাঁসি হবে না পুলক কাকা। বিনায়ক একটা নোংরা লোক ছিল। ছি, দুদিন ঘর করেও আমি বুঝতে পারলাম না বিনায়ক কতটা নোংরা। আমার সব কিছু শেষ হয়ে গেল, সব। পুলক কাকা, তুমি যা করেছো বেশ করেছো, একদম ঠিক করেছো। কাঁদিস না মধুশ্রী, কিছু শেষ হয়নি তোর। তোর জীবন তো এই শুরু হলো। আমি তোমাদের কাছে হেরে গেলাম। তোমরা পারলে পাণ্ডব গোয়েন্দা, সত্যি তোমরা প্রমাণ করলে। শৈলীদি, এরকম একটা রহস্যের সমাধান করতে পেরে আমাদের আনন্দের চেয়ে কষ্টটা অনেক বেশি হচ্ছে। মনে হচ্ছে এরকম একজন অপরাধীকে মনে হয় না ধরতে পারলেই ভালো হতো। কিন্তু অপরাধ যখন করেছে তাকে তো তার শাস্তি পেতেই হবে। নন্দ, সুভাষ, ওনাকে নিয়ে এসো। আসুন আপনি। বুমল, ওটা দে তো। হ্যাঁ, এইটা না। গরম গরম কফি। এ কি, তোদের এখনো হয়নি? আর কত সময় লাগাবি রে? বাবু দা, কফি। থ্যাংক ইউ। বিলু, ওরে বাবা, কি গরম রে। কি রে বিচ্ছু? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে বেরোতে হবে তো। থ্যাংক ইউ বলি। আচ্ছা, এবার তোর একটু হাতছালি কর, না হলে আমাদের বেরোনোর সময় হয়ে যাবে। তখন বলবি বাবলুদা তারা দিচ্ছে। কি করব বলো, বড়রা যদি ছোটদেরকে একটু হেল্প না করে তাহলে তো খুব মুশকিল, তাই না? এই এসব সাজানো গোজানোতে আমি নেই। হ্যাঁ, ফিল্মের লোকজন যা ছোটালো। উফ। আচ্ছা, পুলক বাবুর কি শাস্তি কম হবে না? বিনায়ক রায়ের তো শাস্তিই হলো না। আইন তো আমরা নিজের হাতে নিয়ে নিতে পারি না, না বিচ্ছু? আর পুলক বাবুকে এই খুনটা করতেই হতো, কারণ উনি নিজেকে দোষী মনে করেন। আর উনি এই যে এই খুনটা করলেন, এটা উনি নিজের যে ভাইজির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা রিভেঞ্জ নিলেন। উনি মনে করেন যে এটাই জাস্টিফাইড। তবে বিনায়ক রায় যদি বেঁচে থাকতো, তাহলে বিনায়ক রায় যে আর কতগুলো মেয়ের সর্বনাশ করতো সেটা আমরা জানি না। 1 মাস হয়ে গেল এই কেসটা চলছে, মনে হয় অনেক দিন চলবে। আপনারা আসুন 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 আসুন।
বিচ্ছু, তোমরা মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এগুলো আবার কি দরকার ছিল? আরে ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন সারপ্রাইজটা দিলাম বলো তোমাদের? আজকে কিন্তু আমরা একটা খুব ভালো নিউজ নিয়ে এসেছি, বাকিটা মধুশ্রী বলবে। আমি এখন বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হয়ে গেছি কিন্তু। আয়ান আর দিশা ওদের দুজনের বিয়ে, তোমাদের সবাইকে কিন্তু আসতেই হবে। এই নাও। বাহ, থ্যাংক ইউ। প্রেস এখনো জানে না, তোমরা সকলেই আমাদের স্পেশাল গেস্ট হবে। ওকে, কংগ্রাচুলেশনস। তবে আশা করছি বিয়ের পর দিশাদির কাজ বন্ধ হবে না, কি তাই তো? একেবারেই নয়, আর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। মিট দ্য নিউ ডিরেক্টর মধুশ্রী। তুমি সিনেমা পরিচালনা করবে? প্রডিউসার রাজ নর্তকী ছবিটা শেষ করার দায়িত্ব মধুশ্রীকে দিয়েছেন। এছাড়াও ও আর একটা ছবিও সাইন করেছে, সেটার হিরো হিরোইন আবার আমি আর আয়ান।